গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির কার্ডস অন দ্য টেবিল। আজ এই উপন্যাসের শেষ পর্ব। ক্রম্পটন রোড। পোয়ারো এখন ক্রম্পটন রোড দিয়ে হাঁটছেন। এক জায়গায় দাঁড়িয়ে পকেট থেকে ঘড়ি বার করলেন। এখনো সময় আছে, কিছুক্ষণ অপেক্ষা করলে কোনো ক্ষতি হয় না। পোয়ারো এদিকে গান গাইতে গাইতে দ্রুত এগিয়ে চললেন। হঠাৎ একটা স্টেশনারি দোকানে ঢুকলেন সিল্কের মোজা কিনতে। তরুণী সেলস লেডি বললেন, আসুন আসুন, মোজা খুঁজছেন? এখানে ফরাসি দেশের তৈরি সিল্কের মোজা আছে। পোয়ারো বললেন, হ্যাঁ, ওগুলো নিঃসন্দেহে ভালো, কিন্তু আমি আরো ভালো উৎকৃষ্ট জিনিস চাইছি। এর সমস্তটাই ভালো সিল্কের তৈরি। ঠিক আছে, আমাকে 19 জোড়া মোজা ভিন্ন ভিন্ন রঙের দিন। মিস্টার, 37.5 শিলিং একটা মোজার দাম, তরুণী সেলস লেডি বললেন। বাড়িতে পৌঁছবার পর সবে আধ ঘন্টাও অতিবাহিত হয়নি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। অনতিবিলম্বে মেজর ডেসপার্ট এসে প্রবেশ করলেন। তার চোখে মুখে ক্রোধের ছায়া স্পষ্ট। ভদ্রলোক যেন অনেক কষ্টে নিজেকে সংযত করে রেখেছেন। কি উদ্দেশ্য নিয়ে আপনি মিসেস ল্যাক্সমোরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? ঘরে পা না দিতেই ক্রুদ্ধ প্রশ্ন করলেন ডেসপার্ট। পোয়ারো মৃদু হেসে বললেন, অধ্যাপক ল্যামোরের মৃত্যু রহস্যের প্রকৃত তথ্য আপনি আমার কাছেই পাবেন। মেজর ডেসপার্টের কণ্ঠে ক্রুদ্ধ ব্যঙ্গের ঝাঁজ। প্রকৃত তথ্য আপনি আমার কাছেই পাবেন। মেজর ডেসপার্ট অল্প থামলেন, তারপর আরম্ভ করলেন তার কাহিনী। অধ্যাপক ল্যাক্সমোরের অভিযানের ব্যবস্থা আমিই করি, কিন্তু সারা অভিযানটাই আমার কাছে বিরাট এক দুঃস্বপ্ন। মিসেস ল্যাক্সমোরের প্রতি আমার কোনো দুর্বলতা ছিল না, কিন্তু ভদ্রমহিলা আমার প্রতি আকৃষ্ট ছিলেন। এইসব কারণে আমার খুবই অস্বস্তি হতো। যা হোক, প্রথম 2 সপ্তাহ একরকম ভালোই ভালোই কেটে গেল। তারপর আমরা 3 জনেই জ্বরে পড়লাম এবং কিছুদিনের মধ্যে ভদ্রমহিলা এবং আমি সেরে উঠলাম, কিন্তু অধ্যাপকের জ্বর বেড়েই চলল। এই জ্বরের ঘোরে টলতে টলতে একদিন অধ্যাপক নদীর কাছে এগিয়ে যাচ্ছেন। তিনি যে বেহুশ হয়ে এসব করছেন, অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পেরে ভদ্রলোকের চলার গতি রোধ করতে চাইলাম গুলি করে। ভদ্রমহিলা কোথা থেকে ছুটে এসে আমাকে বাধা দিলেন। দোহায়, আমার স্বামীকে যেন গুলি করবেন না। তিনি এমনভাবে হাত টেনে ধরলেন যে নিশানা ভুল হয়ে গুলি সোজা পিঠে গিয়ে বিঁধল। ভদ্রলোক মারা গেলেন। কি ভয়ঙ্কর ব্যাপার! ভদ্রমহিলা ভাবলেন আমি তার প্রেমে পড়ে মিস্টার ল্যাক্সমোরকে খুন করেছি। শেষে তিনি আমাকে বললেন, লোক জানাজানির প্রয়োজন নেই, ভদ্রলোক জ্বরে মারা গেছে বলে প্রচার করলেই চলবে। অবশেষে তাকে আমরা নদীর ধারে কবর দিলাম। তারপর থেকে অনেকবারই আমাদের দেখা সাক্ষাৎ ঘটেছে, কিন্তু আমি তাকে সভয় এড়িয়ে চলারই চেষ্টা করি। এই হচ্ছে আমার কাহিনী। পোয়ারো গভীর মনোযোগ সহকারে সমস্তটা শুনে ধীরে ধীরে চোখ তুলে তাকিয়ে বললেন, কাহিনীটা আপনার পক্ষে খুবই বিপজ্জনক, বিশেষ করে স্যাতানার মতো লোক যখন এর সন্ধান পেয়েছিল। ডেসপার্ট অবহেলা ভরে মাথা নাড়লেন। আমি স্যাতানাকে ভয় পাই না। পোয়ারো কোনো জবাব দিলেন না। এবার উঠে দাঁড়িয়ে করমর্দনের অভিপ্রায় নিয়ে হাত বাড়িয়ে দিলেন। তারপর বললেন, আপনার ঘটনাটা হয়তো এরকমই ঘটেছিল। ডেসপার্টের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতায় 2 হাত বাড়িয়ে করমর্দন করলেন। ইন্সপেক্টর হার্পার সুপারিনটেন্ডেন্ট ব্যাটলকে বললেন, এ হচ্ছে স্যার প্রকৃত ঘটনা। এর মধ্যে কোনো ধোঁয়াটে ভাব নেই। সরকারি ডাক্তারও সন্তুষ্ট চিত্তে রিপোর্ট দিয়েছিলেন। কারো মনে কোনো অসন্তোষ ছিল না। এই বোতল দুটো সম্বন্ধে প্রকৃত তথ্য খুলে বলুন তো।
আমি সমস্তটা বিশদভাবে জানতে চাই। একটা ছিল সিরাপের বোতল, যেটা তিনি পান করতেন, আর একটাই ছিল টুপির পালিশ, খুবই বিষাক্ত। যে বোতলে টুপির পালিশ ছিল সেই বোতলটি একদিন হাত থেকে পড়ে চির খেয়ে যায়। তখন ভদ্রমহিলা তার দাসীদের বলেন যে একটা খালি সিরাপের বোতলে যেন ওই টুপির পালিশটি ঢেলে একটা উঁচু তাকে রাখা হয়। ঘটনার দিন রাত্রে ভদ্রমহিলা একটা পাত্রে বেশ কিছুটা সিরাপ ঢেলে পান করেন, কিন্তু সেটা সিরাপ নয়, টুপির পালিশ। সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর পাঠানো হয়, কিন্তু ডাক্তার আসতে আসতে ভদ্রমহিলা মারা যান। সুপারিনটেন্ডেন্ট ব্যাটেল আপন মনে চিন্তা করতে লাগলেন, ব্যাপারটা কতই সহজ, কত নিখুঁত নিপুণ একটা খুন, কিন্তু কেন? এই প্রশ্নটাই তাকে জটিল ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। ব্যাটেল তথ্যের জন্য আরো 2-4 জায়গায় ঘোরাফেরা করলেন, কিন্তু কোনো প্রয়োজনীয় খবর সংগ্রহ করতে পারলেন না। যতখানি আশা নিয়ে ডেভনশায়ারে ছুটে গিয়েছিলেন ততখানি অবশ্য পূর্ণ হলো না। ব্যাটেল মনে মনে ভাবলেন, মিসেস বেনসনের টাকা কড়ি বিষয় সম্পত্তি কারা পেয়েছে? অ্যানা কি প্রতিহিংসা চরিতার্থ করবার উদ্দেশ্যে ভদ্রমহিলাকে খুন করলেন? অ্যানা মেরেডিথ একসময় এখানে থাকতো, সে কথাটাই বা গোপন করতে গেল কেন? ব্যাটেলের সন্দেহ ক্রমশ ঘনীভূত হলো। সকালের ডাকেই পোয়ারোর আমন্ত্রণপত্র অ্যানার হাতে পৌঁছেছিল। তার আসবার ইচ্ছা আদৌ ছিল না। রোডাই একরকম জোর করেই তাকে টেনে এনেছে। রোডা অ্যানাকে বলল, সন্দেহভাজনদের মধ্যে তুইও একজন। অবশ্য বিচার করলে সন্দেহটা তোর ওপর সবচেয়ে কম। অ্যানা ঠাট্টা সুরে বলল, রহস্য গোয়েন্দা উপন্যাসে দেখিস না, যার উপর আদৌ কোনো সন্দেহ জাগে না সেই কিন্তু প্রকৃত অপরাধী। তাহলেও সন্দেহভাজনদের মধ্যে তুইও একজন। রোডা তাকে ঠাট্টা করল। অ্যানা তাকে বোঝাবার চেষ্টা করলো যে এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। পুলিশের কাছে আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, কিন্তু এরকুল পোয়ারো সে তো বাইরের লোক, তবুও তাকে জবাবদিহি করতে যেতে হবে। যাই হোক, রোডা আর অ্যানা যখন পোয়ারোর বাড়িতে হাজির হলেন তখন বিকেল 3টে। পোয়ারো তাকে ডেকে নিয়ে ঘরে বসালেন, শরবত দিলেন। আপনারা আমার আমন্ত্রণ পাওয়া মাত্র হাজির হওয়াতে আমি খুব খুশি হয়েছি। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। শান্ত বিনয়ের ভঙ্গিতে কথা শুরু করলেন পোয়ারো। ম্যাডাম, আপনি একটু কষ্ট করে সেদিন সন্ধ্যায় মিস্টার স্যাথানার ড্রয়িং রুমটা স্মরণে আনার চেষ্টা করুন। সেখানে কি কি দেখেছেন, কোন কোন বস্তুর কথা সঠিক আপনার মনে পড়ছে, এই সমস্ত আর কি। অ্যানা ভ্রু কুঁচকে বললেন, ব্যাপারটা খুবই কঠিন, সবটা মনে করতে পারবো বলে তো মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তবু চেষ্টা করছি। দেওয়ালে মাঝে মাঝে কাজ করা ছিল, মেঝের উপর অনেক মূল্যবান কম্বল পাতা ছিল, একপাশে একটা বড় আকারের পিয়ানো, হ্যাঁ পিয়ানো ছিল। না, আপাতত তো এর থেকে বেশি কিছু মনে পড়ছে না। পোয়ারো মৃদু স্বরে জানালেন, মিস্টার স্যাথানা একজন বিখ্যাত সংগ্রাহক ছিলেন, জীবনভর নানা দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করেছেন। আপনার আর কিছু মনে পড়ছে না? হ্যাঁ, নিশ্চয়ই, ঘরটা তো হাজার রকমের জিনিসের ঠাসা ছিল। তাহলে আপনি এমন কোনো বস্তুর নাম করতে পারছেন না যা বিশেষভাবে আপনার নজরে পড়েছিল? অ্যানা নিচু গলায় বললেন, আশঙ্কা হচ্ছে আমিও হয়তো আপনার অভীষ্ট বস্তুটিকে ঠিক মতো নজর দিতে পারিনি। মৃদু হাসলেন পোয়ারো, তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, ভালো কথা, মেজর ডেসপার্ডের সঙ্গে সম্প্রতি আপনার সাক্ষাৎ হয়েছে? না, তবে ভদ্রলোক শীঘ্রই একদিন এসে আমার সঙ্গে দেখা করবেন বলেছেন। পোয়ারো হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, চলুন মিস, আপনাকে একটা জিনিস দেখিয়ে আনি। জিনিসটা কি? পোয়ারো নিচু স্বরে বললেন, একটা ছোরা,
এই ছোরাটার সাহায্যে 12 জন লোককে হত্যা করা হয়েছিল। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক হোটেলের মালিক আমাকে স্মৃতিচিহ্ন হিসেবে উপহার দিয়েছিলেন। আলমারি খুলে ছুরিটা দেখাতে মিনিট 3 কেটে গেল। তারপর রোডাকে সঙ্গে নিয়ে পুনরায় পাশের ঘরে হাজির হলেন। এবার রোডা ও অ্যানা বিদায় নেবার জন্য উঠে পড়ল। পোয়ারো তাদের একমাত্র সিরাপ পানের জন্য অনুরোধ জানালেন। তারা সবিনয়ে প্রত্যাখ্যান করলেন সে অনুরোধ। পোয়ারো হাসি মুখে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। ব্যাটেল বেশি ভনিতা না করে সরল ভাষায় তার ডেভেনশায়ার অভিযানের আগা গোড়া ইতিবৃত্ত খুলে বললেন। মুসিয়ে পোয়ারো বললেন, এদিকে আজ বিকেলে আমি একটা ছোট্ট পরীক্ষা চালিয়েছি। মিস মেরিডিথকে আমন্ত্রণ জানিয়ে পুরনো প্রশ্নই জিজ্ঞাসা করলাম। শ্যাতানার ড্রয়িং রুমে কি কি দেখেছিলেন? মিস মেরিডিথ খুবই সন্দেহপ্রবণ, সেই জন্য পোয়ারোকে চমৎকার ফাঁদ পাততে হলো। মেরিডিথ গয়নার বাক্সের কথা বলতেই আমি তার কাছে ছুরিটার বিষয় জানতে চাইলাম। এর বিপরীত দিকের টেবিলেই যে ছুরিটা পড়েছিল সেটা তার দৃষ্টিগোচর হয়েছিল কিনা। সুকৌশলে আমার ফাঁদ এড়িয়ে গেল মেরিডিথ। তবে তার কথাবার্তার মধ্যে একটা চারিত্রিক গড়নের আভাস পাওয়া যায়। যেমন সে গরিব, কিন্তু শৌখিন সাজ পোশাক করতে ভালোবাসে। ছোট ছোট সুন্দর বস্তুর উপর তার দারুণ লোভ। মনের গড়নটা হত্যাকারীর নয়, বরঞ্চ চোরের সঙ্গে বেশি খাপ খায়। মেরিডিথের চরিত্রের একটা দুর্বলতা আছে। সে স্টেশনারি দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র চুরি করে, যার জন্য মিসেস অ্যান্ডেনের ঘর থেকে এইভাবে জিনিস সরানোর অভ্যাস তার ছিল। মিসেস অ্যান্ডেন ছিলেন অসাবধানী, কিন্তু মিসেস বেনসন ছিলেন বিপরীত ধরনের মহিলা। তার সাবধানী চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। অ্যানা তার কাছে ধরা পড়ে গেল। তিনি তাকে চুরির অভিযোগে অভিযুক্ত করলেন। তখন এই হত্যার পেছনে একটা কার্যকরণ সম্বন্ধ খুঁজে পাওয়া যায়। তাহলে মনে হয় অ্যানা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তার ফলেই সে বোতল দুটো পাল্টে রেখে দেয়। নিঃসন্দেহে এটা একটা হত্যাকাণ্ড, তবে আদালতে প্রমাণ করা সাধ্যাতীত। এটাই হচ্ছে 2 নম্বরের সফল হত্যা। বর্তমানে আমাদের প্রধান বিবেচ্য স্যানার হত্যাকারী কে? এটাও কি অ্যানা মেরিডিথের কাজ? ব্যাটেল মিনিট 2 চুপ করে থেকে আবার মাথা নাড়তে শুরু করলেন। কিন্তু ঠিক খাপ খাচ্ছে না যে। পোয়ারো সে কথায় সায় দিলেন। হ্যাঁ, আমিও এ বিষয়ে একমত। দুটো অপরাধের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। রুমাল দিয়ে মুখ মুছে বললেন, তাহলে দেখা যাচ্ছে মিস্টার স্যাতানাকে হত্যা করার ব্যাপারে মেয়েটার কোনো হাত নেই। ডাক্তার রবার্টস এবং মিস মেরিডিথ দুজনকেই আমাদের তালিকা থেকে বাদ দেওয়া যেতেই পারে। মেজর ডিসপার্টের কি খবর? মিসেস ল্যাক্সমোরের সঙ্গে দেখা করে কিছু সুবিধা হলো? পরে এবার মেজর ডিসপার্টের কাহিনী শোনালেন। ভদ্রলোকের কথা আপনার বিশ্বাস হয়? হ্যাঁ, হয়। ব্যাটেল নিঃশ্বাস ফেললেন। আমারও তাই মনে হয়। পরস্ত্রীর লোভে তার স্বামীকে খুন করবার মতো লোক তিনি নন। তাহলে অবশিষ্ট থাকলেন মিসেস লরিমা। মিসেস লরিমা ফোন করেছিলেন। ভদ্রমহিলার ইচ্ছে ছিল একবার গিয়ে আমি তার সাথে দেখা করি। দুজনে দুজনের চোখের দিকে তাকালেন। ব্যাটেলের চোখে সন্দেহের ঝিলিক। মনে হচ্ছে আপনি যেন এই ফোনটার অপেক্ষায় ছিলেন। যাই হোক, তাহলে আর দেরি করবেন না, উৎসাহ দিলেন ব্যাটেল। হয়তো শেষ পর্যন্ত সত্যি কথাটাই উদ্ধার করে আনতে পারবেন। কি জানি, উদাস কণ্ঠে বললেন পোয়ারো। তাই হবে হয়তো। হাসি হাসি মুখে পোয়ারোকে স্বাগত জানালেন মিসেস লরিমা। আপনি যে এত শীঘ্র দেখা দেবেন এ আমি ভাবতে পারিনি। মিসেস লরিমা ঘন্টি টিপলেন। দাঁড়ান, আগে চায়ের ব্যবস্থা করি। দাসী এসে হাজির হলে চায়ের অর্ডার দিলেন মিসেস লরিমা। কিছুক্ষণ টুকটাক কথা হলো। ইতিমধ্যে দাসী চা নিয়ে হাজির।
লরিমা চা ঢালতে ঢালতে অন্য প্রসঙ্গের অবতারণা করলেন। প্রাত্যহিক খবরের কাগজগুলো তিনি বেশ মনোযোগ সহকারে পড়েন বোঝা গেল। কথা প্রসঙ্গে পোয়ারো মন্তব্য করলেন, শুনলাম দুদিন আগে আপনি নাকি মিস মেরেডিথের সঙ্গে বসে চা খেয়েছিলেন। হ্যাঁ, খেয়েছিলাম। পোয়ারো মৃদু হাসলেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সবার মধ্যে বেশ একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, একমাত্র ডাক্তার রবার্টস ছাড়া। কিছুদিন আগে ব্রিজ টেবিলে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, তাকে বেশ হাসি খুশিই দেখলাম। দু এক মুহূর্ত নীরব থেকে আবার প্রশ্ন করলেন, মিস্টার ব্যাটেলের সঙ্গে আপনার দেখা হয়েছে? আজ বিকেলেই তিনি আমার বাসায় এসেছিলেন। তার কাজকর্ম কেমন চলছে? পোয়ারো স্বর গম্ভীর। ভদ্রলোক তেমন দ্রুত নন, ধীরে সুস্থে অগ্রসর হওয়া বেশি পছন্দ করেন, তবে লক্ষ্যে ঠিক পৌঁছে যান। হয়তো তাই হবে। তার ঠোঁটে বিদ্রূপের বাঁকা হাসি, আমার প্রতি তার দৃষ্টি বেশ তীক্ষ্ণ। তাহলে ম্যাডাম, আমি একটু খুলে বলি। সেদিন রাত্রে মিস্টার স্যাতানের ঘরে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে যার বুদ্ধি সবচেয়ে তীক্ষ্ণ, যিনি সর্বাপেক্ষা যুক্তিপ্রবণ এবং স্থির মস্তিষ্ক, তিনি হচ্ছেন ম্যাডাম আপনি। কেউ যদি আমাকে বাজি ধরে কে খুন করেছে এই চারজনের মধ্যে, তখন আমি কিন্তু আপনার ওপরেই বাজি ধরব। তার অর্থ আমি হলাম সেই ধরনের মহিলা যে নিখুঁত পরিকল্পনায় একজনকে খুন করতে পারে। মিস্টার স্যাতানাকে সফলতার সঙ্গে আমি খুন করতে পারি। পোয়ারো বললেন, স্যাতানার হত্যার পেছনে এই ধরনের একটা মনোভাব সক্রিয় হয়ে উঠেছিল। তাই বুঝি? মিসেস লরিমা মৃদু হাসলেন। পোয়ারো আবার বললেন, তবে আপনার স্বভাব কিন্তু এই ধরনের ক্রাইমের উপযুক্ত নয়। আপনি যদি স্যাতানাকে খুন করতেন, সুচারুরূপে পরিকল্পনা করেই তা করতেন। তাহলে এখন আপনি বলছেন এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, অতএব আমি তাকে খুন করিনি। হ্যাঁ ম্যাডাম, একদম ঠিক তাই। সবিনয়ে পোয়ারো মাথা নাড়লেন। মিসেস লরিমা এবার স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিন্তু আমি সত্যি স্যাতানাকে খুন করেছি। সন্ধ্যার আঁধার ক্রমেই আরো ঘনিয়ে আসছে। অনেকক্ষণ কারো মুখে কোনো কথা নেই, একটা অস্বস্তিকর নীরবতা। অবশেষে পোয়ারো ধীরে ধীরে মুখ খুললেন। ম্যাডাম, কেন আপনি স্যাতানাকে খুন করেছেন? আপনার কোনো গোপন কথা তিনি কি জানতেন? হ্যাঁ, একটা গোপন ঘটনা হলো অন্য কোনো মৃত্যু। তাই আমি আজ অকপটে সব প্রকাশ করছি। এই জন্যই আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। পোয়ারো অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। মিসেস লরিমা কথা শুরু করলেন। একাকিত্বের যন্ত্রণা যে কি ভীষণ, আমার মতো জীবনযাপন না করলে কেউ তা জানতে পারবে না। সর্বোপরি বিগত জীবনের মৃত্যুহীন স্মৃতি। পোয়ারো ঈষৎ গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, মিস্টার স্যাতানা সেদিন ডিনার টেবিলে যে উক্তি করেছিলেন, সেটা কি আপনাকে উদ্দেশ্য করে? হ্যাঁ, মিস্টার স্যাতানা সেদিন যা বলেছিলেন, মেয়েদের প্রধান অস্ত্র হচ্ছে বিষ, একথা আমাকে উদ্দেশ্য করেই বলা। তার মানে এই ঘটনা তিনি জানতেন। কখন আপনি তাকে হত্যার সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত কখন মাথায় এলো স্মরণ করা শক্ত, তবে ডিনারে বসবার আগে ছোড়াটা আমার নজরে এলো। কিন্তু ডিনারের পর সবার অলক্ষ্যে আমি ছোড়াটা লুকিয়ে রাখলাম। তারপর ব্রিজের আসর বসল। অবশেষে সুযোগ এসে উপস্থিত হলো। উঠে দাঁড়ালাম। তখন আমি ডামি ইতস্তত পায়চারি করবার অছিলায় ফায়ারপ্লেসের কাছে হাজির হলাম। স্যাতানা তখন চেয়ারে বসে ঝিমুচ্ছিলেন। আমি অন্যদের দিকে তাকালাম। সকলেই তাস খেলায় ব্যস্ত, সুতরাং এই সুযোগ হাতছাড়া হতে দিলাম না।
সামনের দিকে ঝুঁকে পড়ে তার হৃৎপিণ্ড লক্ষ্য করে ছুরি চালালাম। তারপর সন্দেহের হাত থেকে বাঁচবার একটা অজুহাত খুঁজে একটা মন্তব্য ছুঁড়ে দিলাম। তিনি কি সে সময় কোনো রকম চিৎকার করে ওঠেননি? না, কেবল গলা দিয়ে মৃদু ঘর ঘর শব্দ বেরিয়ে এলো। তারপর আমি আবার ব্রিজের টেবিলে ফিরে গেলাম। তখন সেখানে শেষ তাসটা খেলা হচ্ছিল। উচ্ছ্বসিত ভঙ্গিতে চেঁচিয়ে উঠলেন পোয়ারো, চমৎকার, অদ্ভুত, অভূতপূর্ব! এরকম বিপজ্জনক ঝুঁকি আপনি নিলেন এবং আশ্চর্যভাবে সাফল্য লাভ করলেন। মিসেস লরিমার ঠোঁটের একধারে বাঁকা হাসি বিচ্ছুরিত হল। আপনি ঠিকই বলেছেন। আরো একটা কথা, আমি অসাধু প্রকৃতির মহিলা নই, তাই আমার কৃতকর্মের ফলে কেবল মিস্টার শ্যাতানাকে জীবন থেকে বঞ্চিত করলাম তা নয়, তারপর 3 জনের জীবনও দুর্বিপাকের মধ্যে টেনে আনলাম। তাই ঠিক করলাম আমার স্বীকারোক্তির ফলে অন্তত তারা রাহু মুক্ত হোক। ঘরের মধ্যে আবার থমথমে নীরবতা নেমে এলো। পোয়ারো অবশেষে নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বললেন, এই হত্যা যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে এই খুন আপনার দ্বারা আদৌ সাধিত হয়নি। মিসেস লরিমা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, আপনি সত্যি বদ্ধ উন্মাদ। আমি যখন স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছি তখন কিভাবে এটা মিথ্যা হয়? আর তাছাড়া আমার এতে স্বার্থই বা কি? আমাকে মিথ্যা বলে লাভ নেই ম্যাডাম। আপনি অপরাধের বোঝা নিজের ঘাড়ে টেনে নিয়ে অল্প বয়সী মেয়েটিকে বাঁচাবার চেষ্টা করছেন। সে আর কেউ নয়, তিনি হচ্ছেন অ্যানা মেরিডিথ। আপনি ভুল করছেন কেন? আমিও একজন নিরপরাধ মহিলা নই। অনেক বছর আগে আমি নিজের হাতে আমার স্বামীকে খুন করেছিলাম। পোয়ারো নীরবতার মধ্যে দিয়ে কিছু সময় অতিবাহিত করার পরে বললেন, খুনটা সর্বদা খুনই। আপনার সাহস আছে, আপনার দৃষ্টিশক্তিও খুব স্বচ্ছ। একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন মিসেস লরিমা। পোয়ারো দৃঢ়তায় প্রতিরোধ ক্ষমতার শেষ বিন্দুটুকু পর্যন্ত তার দেহ থেকে অপহৃত হয়ে গেছে। তার কণ্ঠস্বর সরল শিশুর মতো শোনালো। পোয়ারো আচমকা হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, এই হত্যার ব্যাপারে এমন একজন প্রত্যক্ষদর্শী থেকে গেছেন যার চোখের সামনে এই রহস্যময় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তখন বেশ রাত হয়েছে। অ্যানা মেরিডিথ ছিল ডামি। ঘরের ভেতর ইতস্তত ঘুরে বেড়াতে লাগলো। তাসটা তেমন ঘোর প্যাচের নয়, তাই খেলার দিকে আমারও মন ছিল না। খেলাটা প্রায় শেষ হয়ে গেছে। এমন সময় মিস্টার শ্যাতানার দিকে আমার নজর গেল। অ্যানা মেরিডিথ শ্যাতানার চেয়ারে ঝুঁকে পড়ে কি যেন করছে। তার হাতটা ভদ্রলোকের বুকের উপর ন্যস্ত, চোখ মুখে ভীত সন্ত্রস্ত ভাব। চকিত দৃষ্টিতে সে একবার আমার দিকে ফিরে তাকালো। সবই বুঝতে পারলাম। পোয়ারো গম্ভীরভাবে বললেন, আপনি দেখে ফেলেছেন ও সেটা নিশ্চয়ই জানে না? আহা, বেচারি! সমবেদনায় আর্ত হয়ে উঠলেন মিসেস লরিমা। আগে আমি এত সংবেদনশীল ছিলাম না। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনে এসব অভ্যাস জন্ম নেয়। পোয়ারো বললেন, সংবেদনশীল কথাটা বেশ শ্রুতিমধুর, উচ্চারণও বেশ গাল ভরা। তবে ম্যাডাম, সেদিন অ্যানা মেরিডিথ কেন মিস্টার শ্যাতানাকে খুন করেছিল জানেন? বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে ফিরে তাকালেন মিসেস লরিমা। এসব কি সত্যি মিস্টার পোয়ারো? এর সত্যতা সম্বন্ধে আমার মনে বিন্দু মাত্র সন্দেহ নেই। মিসেস লরিমার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। কিন্তু আমি আজকের এই কথাবার্তা একেবারে অস্বীকার করতে পারি। মনে রাখবেন, আপনার কোনো সাক্ষী নেই। পোয়ারো সরল সুরে তাকে আশ্বস্ত করলেন, কোনো ভয় নেই ম্যাডাম।
আপনি নিশ্চিন্তে থাকুন। গভীর আন্তরিকতায় তিনি মিসেস লরিমার দুহাত চেপে ধরলেন। তারপর করমর্দন করে কৃতজ্ঞ চিত্তে বললেন, আপনার প্রতি আমার সশ্রদ্ধ স্বীকৃতি রইল। আমি এখন বিদায় নিচ্ছি। বলে তিনি এগোতে লাগলেন। বেশ কিছুটা এগিয়ে আসবার পরে একবার ঘাড় ফিরিয়ে পিছনের দিকে তাকালেন। কেউ যেন মিসেস লরিমার বাড়িতে প্রবেশ করলেন। তিনি একবার ভাবলেন ফিরে যাবেন, কিন্তু তা না করে হেঁটে চললেন ধীরে ধীরে। নিজের বাড়িতে ফিরে এসে দেখলেন মিস্টার ব্যাটল বিদায় নিয়ে চলে গেছেন। তার জন্য কোনো খবর রেখে যাননি। তিনি রিসিভার তুলে ব্যাটলকে ফোন করলেন। ব্যাটল ভরাট কণ্ঠে বললেন, মিস মেরিডিথের সঙ্গে অনতিবিলম্বে একবার দেখা করা প্রয়োজন, এবং সেটা খুব জরুরি। পোয়ারো চিন্তান্বিত চিত্তে রিসিভার নামিয়ে রাখলেন। অবশেষে ভয় ভাবনা দূরে ঠেলে ঘুম চোখে বিছানার দিকে এগিয়ে গেলেন। আগামী প্রভাত তার সামনে কি রূপে দেখা দেবে সে সম্বন্ধে কোনো ধারণা করে উঠতে পারলেন না। ব্যাটল পোয়ারোকে ফোন করলেন। হ্যালো মিস্টার পোয়ারো, মিসেস লরিমার কি খবর জানেন? তিনি আত্মহত্যা করেছেন। নানা কারণে ভদ্রমহিলা ইদানিং খুব ভেঙে পড়েছিলেন। তার শরীরও ভালো যাচ্ছিল না। তিনি ডাক্তারের চিকিৎসা মতো ঘুমের বড়ি খেতেন, কিন্তু গত রাত্রে একসঙ্গে অনেকগুলো বড়ি খাওয়ার ফলে তার মৃত্যু হয়। তিনি আত্মহত্যা করবার আগে 3 জনকে 3টি চিঠি লিখে যান, ডাক্তার রবার্টস, মেজর ডিসপার্ট আর মিস মেরিডিথ। তিনি তাদের জানান তিনি সাতানার হত্যাকারী, আর এর জন্য যে তাদের নিদারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে তার জন্য তিনি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। মিনিট দুয়েক পোয়ারো কোনো কথা বললেন না, রিসিভার ধরে বসে রইলেন। তাহলে এই হলো মিসেস লরিমার অন্তিম সিদ্ধান্ত। সত্যি অসাধারণ মহিলা। মিসেস লরিমার প্রতি শ্রদ্ধা আরও নিবিড় হল। ব্যাটেলের কণ্ঠস্বরে পোয়ারোর ধ্যান ভঙ্গ হল। গত সন্ধ্যায় কি বলেছিলেন? মহিলাকে সন্দেহ করছি বলে কি কিছু ইঙ্গিত দিয়েছিলেন? পোয়ারো মৃদু কণ্ঠে বিড়বিড় করলেন, আমারই ধারণায় কোনো ভ্রান্তি ছিল। আপনি ভুল করেছিলেন? ব্যাটল প্রশ্ন করলেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করবার ক্ষমতা আপনার ছিল না। কি ঘটেছিল পরিষ্কার করে বলুন তো। সকাল 8টার ডাকে রবার্টস এই চিঠি পান। তিনি আর কালবিলম্ব না করে তার নিজের গাড়িতে চড়ে মিসেস লরিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েন। কিন্তু পরিচারিকার মুখে শোনেন ভদ্রমহিলা তখনও ঘুম থেকে ওঠেননি। তিনি দ্রুত পায়ে ঘরে গিয়ে দেখেন সব শেষ। ডিভিশনাল সার্জনেরও তাই মত, ঘুমের ট্যাবলেটই তার মৃত্যুর কারণ। ডেসপার্ট শহরের বাইরে গেছেন। আজ সকালের ডাক তার হাতে পৌঁছয়নি। আর মিস মেরিডিথ, অল্প আগে তাকে ফোন করেছিলাম। তিনি খবরটা শুনে দুঃখ প্রকাশ করলেন বটে, তবে তিনি যে স্বস্তি বোধ করেছেন এটা তার গলার স্বরে টের পাওয়া যায়। পোয়ারো যখন অকুস্থলে হাজির হলেন, রবার্টস তখন প্রস্থানের উপক্রম করছেন। কি জঘন্য কাণ্ড মিস্টার পোয়ারো! শান্ত স্বভাবের সম্ভ্রান্ত ঘরের মহিলা, তিনি যে এমন একটা কাজ করতে পারেন তা ভাবা যায় না। তবে ঘটনাটা আপনাকে অনেকখানি হালকা করে দিয়েছে। পোয়ারো মিসেস লরিমার দাসীকে কয়েকটি প্রশ্ন করলেন। দাসী সবিস্তারে উত্তর দিল। গতকাল আপনি বিদায় নেওয়ার পর আর একজন অল্প বয়সী মহিলা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। মনে হয় সেই কারণে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। পোয়ারো দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করলেন, কতক্ষণ ছিলেন মহিলা? প্রায় ঘণ্টাখানেক। বসবার ঘরে টেবিলের উপর ডাকে পাঠাবার জন্য গোটাকতক চিঠি পড়েছিল, সেগুলো আমি ডাকে ফেলে দিয়ে আসি। মোট 3টে চিঠি ছিল। পোয়ারো গম্ভীরভাবে বলল, ঘুমের বড়ির শিশিটা কোথায় থাকতো? তার শোয়ার ঘরের ছোট জানলার আলমারিটার মধ্যে। ভাগ্য আমাদের বিরুদ্ধে, নইলে
ঘন্টা দুয়েক আগে টের পেলে ভদ্রমহিলাকে হয়তো বাঁচানো যেত। ডিভিশনাল সার্জন হতাশভাবে বললেন, ভদ্রমহিলা কি কারণে মিস্টার সাতানাকে খুন করেছিলেন তা জানি না, হয়তো কোনো সঙ্গত কারণ ছিল। তিনি সিঁড়ি বেয়ে নিচে নামার উদ্যোগ করলেন। 1 মিনিট ডাক্তার, ব্যাটেল ডেকে উঠলেন। পোয়ারো শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন। আমি কি ভেতরে ঢুকে মৃতদেহটা একবার দেখতে পারি? অবশ্যই, ব্যাটেল সম্মতি জানালেন। আমাদের পরীক্ষা শেষ। প্রাণহীন দেহটা বিছানার উপর পড়ে আছে। মৃতদেহের বাঁ হাতের মাঝখানে 1 ফোঁটা বিবর্ণ রক্তচিহ্ন। সোজা হয়ে উঠে দাঁড়ালেন পোয়ারো। তিনি দ্রুত পায়ে ঘর ত্যাগ করে নিচে নেমে এলেন। পোয়ারোকে রীতিমতো উত্তেজিত মনে হলো। তিনি ব্যাটেলের হাত ধরে বললেন, চলুন, এক্ষুনি উইলিংফোর্ড যাওয়ার ব্যবস্থা করুন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, মেরিডিথ তরুণী হলেও সাংঘাতিক এবং বিপজ্জনক। এই বিষয়ে সচেতন হওয়া দরকার। রোডা অ্যানাকে ডাকলেন। অ্যানা চেয়ারে সোজা হয়ে উঠে বসলেন। রোডা তাকে বললেন, মিস্টার ব্যাটেল এখানে আবার আসছেন। তাকে বেনসনের ব্যাপারটা বলে দেওয়া ভালো, এটা লুকোনোর কোনো দরকার নেই। মেজর ডেসপার্টও আসছেন, বেশ মজাই হলো দেখছি। মেজর ডেসপার্ট 11টায় আসবেন বলে চিঠিতে জানিয়েছিলেন। 10 মিনিট বাদে মেজর ডেসপার্ট এসে পৌঁছলেন, কিন্তু রোডা ও অ্যানা একটু বাইরে বেড়াতে গেছে শুনে বেশ অবাক হয়ে গেলেন। এদিকে অ্যানার দাসী সবে কাজে হাত লাগাতে যাবে, এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। দাসী দরজা খুলে দেখেন দুজন ভদ্রলোক মেরিডিথের খোঁজে এসেছেন, কিন্তু মেরিডিথ নেই শুনে কোথায় গেছে খোঁজ করলেন এবং দাসীর মুখে শুনে সেই দিকেই যাওয়ার উদ্যোগ নিলেন। পোয়ারো আর ব্যাটেল তখন বাঁ হাতের পথ ধরে অনেকখানি এগিয়ে গেছেন। পোয়ারোকে উত্তেজিত ভঙ্গিতে দ্রুত পায়ে হাঁটতে দেখে ব্যাটেল প্রশ্ন করলেন, অত তাড়া কিসের মসিয়ে পোয়ারো? মনে হচ্ছে আপনি যেন খুব ব্যস্ত হয়ে পড়েছেন। তা ঠিক জানি না, কেন জানি না, আমি নিজে খুব অস্বস্তি বোধ করছি। ব্যাটেল বলল, আচ্ছা আচ্ছা, কিসের সংজ্ঞা করছেন বলুন তো? কিছু একটা নিশ্চয়ই আপনার মাথায় এসেছে। তা না হলে সকালবেলা এক মুহূর্ত নষ্ট না করে এখানে চলে এলেন কেন? এবং আপনার কথাতেই আমি কনস্টেবল টার্নারকে নির্দেশ দিয়ে পাঠালাম এই অঞ্চলের গ্যাস সরবরাহ যেন কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। মেয়েটা কিছু একটা করে বসতে পারে বলে কি আপনি সন্দেহ করছেন? তাছাড়া ভাবছি মেরিডিথ কি জানে যে তার বন্ধু মিসেস অলিভারের কাছে একটা গোপন তথ্য ফাঁস করে দিয়েছে? পোয়ারো মাথা ঝাঁকালেন। সেজন্যই বলছি তাড়াতাড়ি চলুন, এক মুহূর্ত সময়ও এখন অনেক মূল্যবান। দুজনে দ্রুত পায়ে হেঁটে চললেন, কিন্তু কিছুটা এগিয়ে দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে দেখলেন একটা ডিঙিতে রোডা আর অ্যানা নদীর মাঝ বরাবর বসে আছেন। তারা হেসে হেসে গল্প করছে, তাদের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ। ঠিক সেই মুহূর্তে সকলের চোখের সামনে অভাবনীয় একটা ব্যাপার ঘটে গেল। অ্যানা দুহাত বাড়িয়ে সজোরে ধাক্কা মারলেন রোডাকে। রোডা জামার প্রান্ত টেনে ধরে টাল সামলাবার চেষ্টা করছে। ঝটকানিতে উল্টে গেল ছোট ডিঙি নৌকাটা, দুজনেই পড়ে গেল নদীতে। দেখুন দেখুন, চেঁচিয়ে উঠলেন ব্যাটেল। মিস মেরিডিথ ইচ্ছে করে ধাক্কা মেরে বন্ধুকে জলে ফেলে দিল। এটা নিশ্চয়ই তার চতুর্থ হত্যাকাণ্ড। তারা দুজনেই দৌড়তে শুরু করলেন। মেজর ডেসপার্ট ছিলেন তাদের আগে। তিনি জলে ঝাঁপিয়ে পড়লেন। মেয়ে দুটি এখন আর এক জায়গায় নেই, স্রোতের টানে পরস্পরের কাছ থেকে তফাতে চলে গেছেন। মেজর ডেসপার্ট সাঁতরে রোডার দিকে এগিয়ে গেলেন। ব্যাটেলও ইতিমধ্যে জলে ঝাঁপিয়ে পড়েছেন। ডেসপার্ট ততক্ষণে রোডাকে উদ্ধার করে তীরে নিয়ে এসে শুইয়ে দিলেন। এবার অ্যানাকে খুঁজতে লাগলেন, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। অবশেষে অনেক পরে ব্যাটেল আর ডেসপার্টের প্রচেষ্টায় অ্যানাকে খুঁজে পাওয়া গেল। তারা ধরাধরি করে তাকে তীরে নিয়ে এলেন। পোয়ারো সেবা শুশ্রূষায় জ্ঞান ফিরে এসেছে রোডার।
তার পাশেই অ্যানাকে শোয়ানো হলো। ব্যাটেল যথেষ্ট তৎপরতার সঙ্গে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালু করবার চেষ্টা করলেন। তাকে সাহায্য করার জন্য মিস্টার পোয়ারো দাঁড়িয়ে রইলেন। মেজর ডেসপার্ট জিজ্ঞাসা করলেন, এখন কিছুটা সুস্থ আছেন তো? রোডা স্বপ্নাচ্ছন্ন কণ্ঠে উত্তর দিলেন, আপনি আপনি আমায় বাঁচিয়েছেন বলে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। ডেসপার্টের চোখের সামনে একটা অলৌকিক ছায়াছবি ভেসে উঠল। পোয়ারোর কণ্ঠস্বর গম্ভীর। তারা তখন লন্ডনের সীমান্ত দিয়ে গাড়ি ছুটিয়ে যাচ্ছিলেন। তিনি রোডাকে বললেন, অ্যানা তোমায় ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে। এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। রোডা উত্তর দিলেন, কিন্তু কিন্তু কেন? পোয়ারো মিনিট দুয়েক কোনো উত্তর দিলেন না। অ্যানাকে প্ররোচিত করার পেছনে মেজর ডেসপার্টের মন্তব্যের উদ্দেশ্য আছে তা তিনি জানেন। মিস্টার ম্যাটেল বললেন, আপনাকে প্রস্তুত হয়ে নিতে হবে মিস রোডা। এবার যা বলবো তাতে আপনি নিদারুণ আঘাত পাবেন। আপনার বন্ধু একজন খুনি। তিনি যে মিসেস বেনসনের বাড়িতে কাজ করতেন তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছিলেন। এইসব আপনি কি বলছেন? অ্যানাই বোতল দুটি বদলে রেখেছিল? না 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 না, এই হতে পারে না। তার পেছনেও যুক্তি ছিল, মিস্টার ব্যাটেল এবার উত্তর দিলেন। সে যাই হোক, অ্যানার ধারণা একমাত্র আপনি আমাদের কাছে ঘটনার হদিস দিতে পারেন, তাই আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। বন্ধু হিসাবে মিস মেরেডিথ যে খুব ভালো ছিল না এতে আর কোনো সন্দেহের অবকাশ নেই। গাড়িটা একটা বাড়ির দোরগোড়ায় এসে থামল। এটা হচ্ছে পোয়ারোর বাড়ি। চলুন আমরা সকলে এখানে সমস্ত বিষয়টা আলোচনা করি। পোয়ারো ড্রয়িং রুমে ঢুকতে না ঢুকতেই শ্রীমতী অলিভার তাকে স্বাগত জানালেন। ইতিপূর্বে ডাক্তার রবার্টসও সেখানে হাজির হয়েছেন। আসুন আসুন। শ্রীমতী অলিভার এমন অমায়িক ভঙ্গিমায় সকলকে আহ্বান জানালেন যাতে মনে হয় এটা যেন তারই নিজের বাড়ি, পোয়ারোর নয়। আপনার টেলিফোন পাওয়া মাত্রই আমি রবার্টসের সঙ্গে যোগাযোগ করি, তারপর দুজনে একসঙ্গে এখানে হাজির হই। পোয়ারো মৃদুস্বরে বললেন, এই রহস্যময় হত্যার পরিসমাপ্তি ঘটেছে। অবশেষে আমরা মিস্টার শ্যাতনের হত্যাকারীকে আবিষ্কার করতে পেরেছি। অলিভারও আমাকে এই কথা জানালেন। সুন্দরী মেরিডিথই এই অপকৃত্যের মূল সেটা কল্পনা করাও দুঃসাধ্য। তাকে তো খুনি বলে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আজকের দিনটা আমার ডায়েরিতে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, রবার্টস বললেন। প্রথমে মিসেস লরিমার পত্র, সেটি নিশ্চয়ই জাল চিঠি, তাই না? নিঃসন্দেহে 3টে চিঠি জাল। মিস মেরিডিথ কি নিজের নামেও একটা চিঠি পাঠিয়েছিলেন? সেটা খুব স্বাভাবিক ব্যাপার। নকলটাও যথেষ্ট দক্ষতার সঙ্গে করা হয়েছিল। অবশ্য বিশেষজ্ঞরা নিশ্চয়ই এই ভাওতাও ভুলবেন না। আমার যথাচিত কৌতূহল মাপ করবেন মসিয়ে পোয়ারো। মিসেস লরিমার মৃত্যুটা যে আত্মহত্যা নয়, সুপরিকল্পিত হত্যাকাণ্ড, সে কথা আপনি প্রথম সন্দেহ করলেন কিভাবে? অ্যানা মেরিডিথ যে আগের দিন সন্ধ্যায় মিসেস লরিমার সঙ্গে দেখা করতে আসবেন এই খবর বোধহয় তার কাছে প্রথম জানতে পারেন, তাই না? হ্যাঁ, অন্যান্য খবরের সঙ্গে এ তথ্যটাও সে সরবরাহ করেছিল। তাছাড়া প্রকৃত অপরাধী কে সে সম্বন্ধে আমি মনস্থির করে ফেলেছিলাম। অর্থাৎ মিস্টার শ্যাতনার হত্যাকারী কে তা আমি জানতাম, এবং সে ব্যক্তি নিঃসন্দেহে মিসেস লরিমা নন। তবে নিজস্ব পদ্ধতিতে বক্তব্য রাখায় আমার বরাবরের অভ্যাস। সেটা হচ্ছে এক এক করে বাছাই করা। মিসেস লরিমা শ্যাতনার হত্যাকারী নন। মেজর ডেসপার্টও তাকে খুন করেননি, এবং শুনলে অবাক হবেন এই হত্যাকাণ্ডটার পেছনে মিস মেরেডিথের কোনো হাত ছিল না। সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়লেন তিনি। তার মৃদু কোমল কণ্ঠস্বরে শিকারী বিড়ালের আমেজ। তাহলে বুঝতেই পারছেন ডাক্তার রবার্টস,
একমাত্র আপনিই অবশিষ্ট থাকেন। আপনি মিস্টার সাতানাকে হত্যা করেছেন এবং মিসেস লরিমাকেও। কয়েক মিনিট, কম করেও মিনিট তিনেক কারো মুখে কোনো কথা ফুটল না। একটা অস্বস্তিকর থমথমে নীরবতা। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন ডাক্তার রবার্টস। বিভৎস ভঙ্গিতে হো হো করে হেসে উঠলেন। আপনি কি পুরোদস্তুর পাগল মসিয়ে পোয়ারো? বলা বাহুল্য, আমি সাতানাকে খুন করিনি। মিসেস লরিমাকে খুন করাও আমার পক্ষে অসম্ভব। মিস্টার ব্যাটেল, তিনি তার দিকে ঘুরে দাঁড়ালেন, আপনি এসব আজগুবি প্রলাপ শোনাবার জন্য আমাকে এখানে ডেকে এনেছেন? স্থির হয়ে মিস্টার পোয়ারো সম্পূর্ণ বক্তব্যটা শুনলেই বোধহয় ভালো হবে। পোয়ারো বললেন, যদিও কিছুদিন আগেই আমি উপলব্ধি করেছি যে আপনি মিস্টার সাতানাকে খুন করার ব্যাপারে এমন একজন প্রত্যক্ষদর্শী থেকে গেছে যে আদালতে দাঁড়িয়ে আপনার অপকৃত্যের সাক্ষী দিতে পারবে। রবার্টসের হাবভাব ক্রমশ স্থির শান্ত হয়ে এলো। চোখের দৃষ্টিতে একটা উজ্জ্বল চকচকে আভা। তিনি দৃঢ় কণ্ঠে পোয়ারোর কথার প্রতিবাদ জানালেন। আপনি আবোল তাবোল বকছেন মসিয়ে পোয়ারো। না, মোটেও আমি ভুল বকছি না। আজ ভোরে আপনি বাজে ভাওতা দিয়ে মিসেস লরিমার শোবার ঘরে প্রবেশ করেন। গত রাত্রে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ার ফলে তিনি তখন গভীর নিদ্রায় অচেতন। আপনি প্রৌঢ়া দাসীকে ভাওতা দিলেন, বললেন মিসেস লরিমা খুব সম্ভবত মারা গেছেন। তবু একবার শেষ চেষ্টা করে দেখবার জন্য তাকে ব্র্যান্ডি আর গরম জল আনতে পাঠালেন। সেই সময় ঘরের মধ্যে তৃতীয় কোনো প্রাণী উপস্থিত ছিল না। আর তারপর কি ঘটল? আপনি হয়তো জানেন না ডাক্তার রবার্টস, যে জানলায় জমে থাকা বরফ পরিষ্কার করবার জন্য যে সমস্ত কোম্পানি আছে তাদের কেউ কেউ খুব ভোরেই কর্মচারীদের কাজে পাঠিয়ে দেয়। আপনি যখন মিসেস লরিমার ঘরের মধ্যে প্রবেশ করেন সেই সময় একজন কর্মচারী মই নিয়ে হাজির হয়েছিল। ঘটনাচক্রে মিসেস লরিমার ঘরের জানলাটায় সে প্রথম বেছে নেয়। তার ফলেই একটা দুর্লভ দৃশ্য তার চোখে পড়ে। তাকে এখানে ডেকে আনা হয়েছে, তার নিজের মুখ থেকে এই ঘটনাটা শোনা যাক। পোয়ারো মৃদু পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে ডাকলেন, তুমি ভেতরে এসো। অনতি বিলম্বে দশাশয় চেহারা শ্রমিক শ্রেণীর একজন লোক ঘরের মধ্যে প্রবেশ করল। তার মাথার চুল লাল, ডান হাতে ধরা একটা ক্যাম্বেসের টুপি, টুপির গায়ে গোল করে লেখা চেলসি উইন্ডো অ্যাসোসিয়েশন। পোয়ারো প্রশ্ন করলেন, ঘরের মধ্যে যারা বসে আছেন তুমি তাদের কাউকে চিনতে পারছো? লোকটি একবার সকলকে পর্যবেক্ষণ করে ডাক্তার রবার্টসের দিকে ইঙ্গিত করল। এই ভদ্রলোককে চিনতে পেরেছি। শেষ কখন তুমি ভদ্রলোককে দেখেছো এবং উনি তখন কি করছিলেন? আজ ভোরবেলার ঘটনা স্যার, তখন 8টাও বাজেনি। আমি চেইন লেনে এক ভদ্রমহিলার ঘরের জানলায় জমে থাকা বরফ সাফ করছিলাম। ভদ্রমহিলা বিছানায় শুয়েছিলেন, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি ঘুমের ঘোরেই একবার চোখ মেলে তাকালেন। ভদ্রলোককেও আমি তখন তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমি তাকে একজন ডাক্তার বলেই মনে করি। তার হাতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ ছিল। তিনি খুব দ্রুত মহিলার শরীরে ইঞ্জেকশন ছুঁড়ে দিলেন। ভদ্রমহিলা আবার ঘুমিয়ে পড়লেন, চোখ বুজলেন। আমি সেখানে আর বেশিক্ষণ অপেক্ষা না করে নিঃশব্দে দ্বিতীয় জানলার দিকে এগোলাম। মনে হয় আমি নিশ্চয় কোনো অন্যায় করিনি। না না, অন্যায় নয়, পোয়ারো উৎসাহের সুরে বললেন, তুমি আমার মহা উপকার করেছ, অপূর্ব, অভূতপূর্ব। তারপর রবার্টসের দিকে ফিরে তাকালেন। তাহলে ডাক্তার রবার্টস, এটা একটা অতি সাধারণ শক্তিবর্ধক ওষুধ, তোতলাতে শুরু করলেন রবার্টস। শুধু তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য সর্বশেষ প্রচেষ্টা। পোয়ারো কথার মাঝে বাধা দিলেন। সাধারণ শক্তিবর্ধক? এন মিথাইল সাইক্লোহেক্সানিল মিথাইল ম্যালোনিল ইউরিয়া। কেটে কেটে প্রতিটা শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করলেন তিনি। সাধারণ ভাষায় একে অ্যাভিপ্যান বলা হয়। ছোটখাটো অপারেশনের সময় সেই জায়গাটা অসাড় করে দেওয়ার জন্য এর প্রয়োজন লাগে।
শিরার মধ্যে বেশি পরিমাণ এভিপ্যান ইনজেক্ট করে দিলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়তে বাধ্য। ভোরম্যান বা ওই জাতীয় ঘুমের ওষুধ ব্যবহারের পর এই এভিপ্যানের প্রয়োগ খুব বিপজ্জনক। মিসেস লরিমার বাহুর উপর আমি একটা ইনজেকশনের চিহ্ন লক্ষ্য করেছিলাম। পুলিশ সার্জেন্টকে ঘটনাটা জানাবার পর তারা ব্যাপারটা পরীক্ষা করে দেখেন এবং প্রধান পুলিশ সার্জেন্ট স্যার চার্লস ইমফেরি আমাকে এই তথ্য সরবরাহ করেছেন। এতেই আপাতত আমাদের কাজ চলে যাবে বলে মনে হয়। ব্যাটেল মুখ খুললেন। স্যাতানার হত্যার ব্যাপারে অত মাথা ঘামাবার প্রয়োজন হবে না। অবশ্য দরকার বললে মিস্টার ক্র্যাডককে হত্যার দায়ে আমরা আপনাকে অভিযুক্ত করতে পারি। খুব সম্ভবত তার স্ত্রীকেও আপনি হত্যা করেছেন। মিস্টার এবং মিসেস ক্র্যাডকের নাম শোনা মাত্রই হতাশভাবে মুর্শে পড়লেন ডক্টর রবার্টস। তার মুখে আর কোনো প্রতিবাদের ভাষা জোগাল না। অবশ হয়ে হেলে পড়লেন চেয়ারের উপর। ঠিক আছে, আমি হাত বাড়িয়ে দিচ্ছি, ক্লান্ত কণ্ঠে তিনি বললেন। আর কোনো বাধা দেব না। আমায় গ্রেপ্তার করুন। মনে হয় শয়তান শ্যাতানা এ বিষয়ে আপনাদের কিছু ইঙ্গিত দিয়েছিলেন। আমারও সেরকম সন্দেহ হয়েছিল। ভেবেছিলাম খুব সুন্দরভাবে চিরকালের জন্য শ্যাতানার মুখ বন্ধ করতে পেরেছি, কিন্তু না, শ্যাতানা নয়, ধীর কণ্ঠে ব্যক্ত করলেন ব্যাটেল। সমস্ত কৃতিত্ব মসিয়ে পোয়ারোর। তিনি দরজার দিকে এগিয়ে যেতে ইউনিফর্ম পরা দুজন পুলিশ ঘরের মধ্যে প্রবেশ করল। তিনি তাদের শান্ত গম্ভীর কণ্ঠে ডাক্তার রবার্টসকে গ্রেপ্তার করার আদেশ দিলেন। রবার্টসকে নিয়ে কর্মচারী দুজন ঘর ছেড়ে চলে যাবার পর শ্রীমতী অলিভার খুশি খুশি চোখ তুলে পোয়ারোর দিকে তাকালেন। আমি তখনই বলেছিলাম এটা ওরই কীর্তি। তবে তার কণ্ঠস্বরে কিছুটা সংশয়ের সুরও মিশেছিল। পোয়ারো মৃদু হেসে বললেন, আপনারা জানেন, বক্তৃতা দেবার সুযোগ পেলে আমি মনে মনে খুবই আত্মপ্রসাদ লাভ করি। আপনারা এই বৃদ্ধের বক্তৃতা শোনবার জন্য অনেকক্ষণ প্রতীক্ষা করে আছেন। এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সারা জীবন যতগুলো রহস্যময় মামলার সম্মুখীন হয়েছি তার মধ্যে এই মামলাটাই সবচেয়ে জটিল এবং অত্যধিক চমকপ্রদ। কেননা এগিয়ে যাবার মতো সামান্যতম কোনো সূত্রের চিহ্ন এখানে নেই। 4 জন মাত্র লোক, আর তাদের মধ্যেই একজন এই অপকৃত্যের নায়ক। কিন্তু সে কোনজন? কি করে আমরা তাকে চিহ্নিত করতে পারি? বস্তুকেন্দ্রিক বিচারে বলতে হয় না, তা পারি না। ধরা ছোঁয়া যায় এমন কোনো সূত্র নেই। না পাওয়া গেছে কোনো আঙুলের ছাপ, অভিযোগমূলক কোনো কাগজপত্র বা দলিলেরও হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সন্দেহজনক 4 জন ব্যক্তি কেবল আমাদের সামনে উপস্থিত আছেন। আর বস্তুগত সূত্র বলতে একটিমাত্র যা পাওয়া যায় সেটা হলো ব্রিজ খেলার 4টে স্কোর শিট। তাই এই মামলার একেবারে প্রথম থেকে আমি স্কোর শিটগুলোর উপর বিশেষভাবে নজর দিয়েছিলাম, কারণ এর মধ্যেই ওদের মানসিক গতি প্রকৃতির কিছুটা ইঙ্গিত আছে। তাছাড়া একটা মহামূল্যবান সংবাদ এর মধ্যে থেকেই খুঁজে পায়। দেখলাম তৃতীয়বারের স্কোর শিটে একদিকের কলমে 15,000 সংখ্যাটি লেখা আছে। এই সংখ্যাটি দেখে সিদ্ধান্তে আসতে দেরি লাগে না যে খেলাটি ছিল গ্র্যান্ড স্ল্যামের। এখন সেদিন সন্ধ্যায় ব্রিজ টেবিলের এই পরিবেশটার কথা চিন্তা করুন। সেই অস্বাভাবিক পরিবেশের মধ্যেই কোনো একজন মিস্টার শ্যাতানাকে হত্যা করার মতলব আঁটছে। তাকে অন্তত 2টো অতি মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে হবে। প্রথমত, মারা যাবার আগে ভদ্রলোক চেঁচিয়ে উঠতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে, যদি তিনি চেঁচিয়ে নাও ওঠেন তাহলেও সেই চরম মুহূর্তে ঘরের অন্য কেউ তাকে দেখে ফেলতে পারে। চিন্তা করুন, প্রথম ঝুঁকিটার সম্বন্ধে কিছুই করার নেই। এটাকে জুয়োর মতোই ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়টা সম্বন্ধে সে কথা প্রযোজ্য নয়। চেষ্টা করলে এর কিছুটা প্রতিকার করা যেতে পারে। সাধারণ তাস পড়লে খেলোয়াড়রা তেমন মনোযোগ দিয়ে খেলেন না। তারা এদিক ওদিক তাকিয়ে দেখেন, নিজেদের মধ্যে সহজ হালকা সুরে কথাবার্তাও বলেন,
কিন্তু কোনো জটিল তাস হলে তখন রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন। সমস্ত মনটা তাসের দিকেই নিবদ্ধ থাকে। এখন গ্র্যান্ড স্ল্যামের খেলা খুব উত্তেজনাপূর্ণ এবং রাবার ব্রিজের প্রায় প্রতি ক্ষেত্রেই প্রতিপক্ষ এই ডাকে ডবল দিতে থাকেন। এক্ষেত্রেও তাই ঘটেছে। 3 জন খেলোয়াড় গভীর মনোযোগ দিয়ে তাস খেলেছে। একজনের চিন্তা কিভাবে 13টা পিটি ঘরে তোলা যায়। বিরুদ্ধ পক্ষ আপ্রাণ চেষ্টা করেছে কোনো সুযোগে একটা পিট অন্তত তাকে ছিনিয়ে নিতেই হবে। তাদের তাস খেলার মধ্যে যেন কোনো ভুল না হয়। পার্টনার কোনো রংটায় উৎসাহ দেখাচ্ছে, কোন রংটায় দেখাচ্ছে না, তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখতে হবে সব কিছুর ওপর। ভেবে দেখলাম এই পরিবেশে কাউকে যদি খুন করতে হয় তবে ডামির পক্ষে হচ্ছে সেই সুবর্ণ সুযোগ। খোঁজ নিয়ে জানলাম সেই বিশেষ ভিলটায় ডামি ছিলেন ডাক্তার রবার্টস। কথা মনে রেখেই মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে নতুনভাবে মামলাটার দিকে অগ্রসর হলাম। সন্দেহজনক 4 জনের মানসিক গঠন বিচার বিশ্লেষণ করে আমার মনে হলো এর মধ্যে একমাত্র মিসেস লরিমাই নিখুঁতভাবে কোনো হত্যা পরিকল্পনা করতে পারেন এবং তাকে সাফল্যমণ্ডিত করে তোলার ক্ষমতাও তার আছে। কোনো মুহূর্তের উত্তেজনায় তিনি কোনো খুন করে বসলেন কথা বিশ্বাস করতে আমি আদৌ প্রস্তুত নই। অপরপক্ষে মিস্টার সাতানা খুন হবার দিন মিসেস লরিমার কথাবার্তা আমার মনে সন্দেহের উদ্রেক করে। হয় তিনিই খুন করেছেন, না হলে তিনি খুনিকে দেখেছেন। মেজর ডেসপার্ট, মিস মেরিডিথ, ডাক্তার রবার্টস এদের পক্ষে খুন করা সম্ভব, তবে প্রত্যেকেরই মানসিক গঠন ভিন্ন ভিন্ন ধরনের। তাই দ্বিতীয় পরীক্ষা হলো প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে দেখা করা এবং তারা মিস্টার সাতানার ঘরে কি কি জিনিস দেখেছেন, বিশেষ করে ছুরিটা কার নজরে পড়েছে। তাছাড়া ব্রিজ খেলার তাসের সম্বন্ধে বলা, কিন্তু ডাক্তার রবার্টসের কাছে তাস খেলার কোনো খবরই পেলাম না, কারণ তার খেয়াল তো তাস খেলার দিকে ছিলই না। তাসের ব্যাপারে মিসেস লরিমার স্মৃতিশক্তি কিন্তু আশ্চর্যজনক রকমের তীক্ষ্ণ এবং তিনি যে গভীর মনোনিবেশ সহকারে তাস খেলেন তাতে তার পাশে দাঁড়িয়ে একজন অন্য কাউকে খুন করলেও ভদ্রমহিলা চোখ তুলে দেখবেন বলে তো মনে হয় না। তার কাছে আমি আরেকটি মূল্যবান সংবাদ পাই। ডাক্তার রবার্টস গ্র্যান্ড স্ল্যামের ডাক দিয়েছিলেন, বলা বাহুল্য খুবই অযৌক্তিকভাবে, এবং তিনি তার পার্টনার মিসেস লরিমার রঙেই ডাক দেন, যার ফলে ভদ্রমহিলাকেই তাসটা খেলতে হয়। তৃতীয় পরীক্ষা। ব্যাটেল এবং আমি দুজনে গভীরভাবে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে এই 4 জনের কর্মজীবনের কৃত অপরাধ সম্বন্ধে সম্যক রূপে অবগত হওয়া। কোন পরিস্থিতিতে তারা তাদের হত্যাকাণ্ড সম্পন্ন করেছিলেন, বর্তমান ক্ষেত্রেও সেই পদ্ধতির প্রয়োগ ঘটেছে কিনা সেটা লক্ষ্য করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তাদের পূর্বজীবনের ইতিহাস উদ্ধারে যা কিছু কৃতিত্ব তা সবই ব্যাটেল, কর্নেল রেস এবং শ্রীমতী অলিভারের প্রাপ্য, কিন্তু এর সাহায্যেও ব্যাটেল বর্তমান রহস্যের কোনো হদিশ খুঁজে পেলেন না। আর ধারণা পূর্ববর্তী খুনগুলোর বেলায় যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তাদের কোনোটার সঙ্গে বর্তমান খুনির কোনো সামঞ্জস্য নেই, কিন্তু তা সত্য নয়। ডাক্তার রবার্টস আগে যে খুন করেছেন বলে আমরা জানি তার সঙ্গে বর্তমান খুনটার কোনো সাদৃশ্য নেই, কিন্তু মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বুঝতে পারা যায় এদের মধ্যে চারিত্রিক মিল কত সুদৃঢ়। রোগী পরীক্ষা করে দেখার পর সাবান দিয়ে হাত ধোয়া সব ডাক্তারেরই বিধি, আর সেই সুযোগে একজনের সেভিং ব্রাশে অ্যানথ্রাক্স রোগের দূষিত জীবাণু মাখিয়ে রেখে আসা কতটা সহজ। মিসেস ক্র্যাডককে খুন করা হলো টাইফয়েড রোগের প্রতিষেধক ইঞ্জেকশন দেবার অচিলায়। এবার স্যাতানাকে খুনের কথাটা চিন্তা করুন। ডাক্তার রবার্টস উপলব্ধি করতে পারলেন তিনি বিপদের জালে জড়িয়ে পড়েছেন, তাই স্যাতানার মুখ বন্ধ করা দরকার, সুতরাং খুন তাকে করতেই হবে। সঙ্গে সঙ্গে তিনি মনস্থির করে ফেললেন তাকে একটা প্রচন্ড ঝুঁকি নিতে হবে। অবশ্য ব্রিজ টেবিলে ঝুঁকি নেবার অভ্যাস তার আছে। যখন আমি মনে মনে প্রায় নিশ্চিন্ত হয়ে উঠেছিলাম যে ডাক্তার রবার্টসই প্রকৃত অপরাধী, ঠিক সেই সময় মিসেস লরিমা আমাকে ডেকে পাঠান।
এবং আমাকে বিস্মিত করে দিয়ে স্পষ্ট জানান এই খুনটা তিনিই করেছেন। কিন্তু এটা তিনি যে করেননি এ ব্যাপারে আমি নিশ্চিন্ত ছিলাম। কিন্তু এরপর তিনি যেটা বললেন সেটা আরো জটিল। তিনি বললেন তিনি নাকি অ্যানা মেরেডিথকে নিজে খুন করতে দেখেছেন। পরের দিন সকালে বিছানায় শায়িত মিসেস লরিমার মৃতদেহের দিকে তাকিয়ে আমি এই ঘটনার নিগূঢ় তাৎপর্য সর্বপ্রথম উপলব্ধি করতে পারলাম। বাস্তবিক পক্ষে তিনি যা বলেছেন তাও যেমন সত্যি, আমার সিদ্ধান্ত ঠিক তেমনই অভ্রান্ত। আসলে যা ঘটেছিল তা এই, একবার ডামি থাকাকালীন মিস মেরেডিথ ঘুরতে ঘুরতে ফায়ারপ্লেসের সামনে গিয়ে দাঁড়ায়। সেই সময় মিস্টার স্যাতানার দিকে নজর পড়ে এবং ভদ্রলোক যে মারা গেছেন সে কথাটা বুঝতে তার দেরি লাগে না। মেরেডিথ তখন স্যাতানার আরো কাছে এগিয়ে যায়। সেই মুহূর্তে তার হাত দুটো মৃত স্যাতানার কোটের বুক পকেটের কাছে উজ্জ্বল চকচকে বস্তুটার জন্য প্রলুব্ধ হয়ে ওঠে। কিন্তু সঙ্গে সঙ্গে বস্তুটি যে কি সেটা উপলব্ধি করতে পারে। এই ঘটনায় হতচকিত হয়ে মেরেডিথ চেঁচিয়ে উঠতে গিয়েছিল, কোনো রকমে সেটা সামলে নেয়। কারণ কিছু আগে ডিনার টেবিলে ভদ্রলোক যে মন্তব্য করেছিলেন সেটা তার স্মরণে আসে। তিনি হয়তো কাগজপত্রে এই ঘটনা সম্বন্ধে কিছু লিখে রেখে যেতে পারেন। তাতে প্রমাণিত হবে স্যাতানাকে হত্যার পিছনে অ্যানা মেরেডিথেরও কোনো উদ্দেশ্য ছিল। সকলে মনে করবে যে সে নিজেই স্যাতানাকে খুন করেছে। ভয়ে এবং আশঙ্কায় কাঁপতে কাঁপতে সে তখন আবার ব্রিজ টেবিলে ফিরে আসে। সুতরাং মিসেস লরিমা সত্যি কথাই বলেছেন, কারণ খুনটা তিনি স্বচক্ষে ঘটতে দেখেছেন বলে বিশ্বাস করেন। আর আমার সিদ্ধান্তও অভ্রান্ত। ডাক্তার রবার্টস যদি এই ঘটনার পর চুপচাপ বসে থাকতেন তাহলে এই ব্যাপারে তাকে অভিযুক্ত করা যেত কিনা সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। যদিও নিপুণ ভাওতা ও সুচাতুর ফন্দি এঁটে আমরা তার মুখ থেকে প্রকৃত সত্য স্বীকার করিয়ে নেবার চেষ্টা করতাম। আমি অন্তত এত সহজে হাল ছেড়ে দিতাম না, সে কথা ঠিক। স্যাতানাকে হত্যা করার পর ডাক্তার রবার্টস যে খুব অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন তাতে কোনো দ্বিমত নেই। এই রহস্যের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুলিশ এই অনুসন্ধানের কাজ চালিয়ে যাবে। তার ফলে তারা হয়তো রবার্টসের পূর্বকৃত অপরাধের কোনো হদিশ খুঁজে বার করতে পারে। সেই জন্য তিনি একটা চমৎকার মতলব আঁটলেন। তিনি বুঝতে পারলেন মিসেস লরিমা ভেতরে ভেতরে অসুস্থ, তাই তার পক্ষে আত্মহত্যার পথ বেছে নেওয়া খুবই সাধারণ। সেজন্য তিনি কোনো উপায়ে ভদ্রমহিলার হস্তাক্ষর জোগাড় করে সেই লেখার নকলে 3টে চিঠি পাঠালেন। তারপর ভোরবেলা সেই ছোট করে মিসেস লরিমার বাড়ি ছুটে এলেন। রওনা হবার আগে নিজের পরিচারিকাকে ডেকে পুলিশের কাছে খবর পাঠিয়ে দিতেও ভুললেন না। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম মিসেস লরিমার হাতের লেখার সঙ্গে তিনি পরিচিত কিনা, তখন ভদ্রলোক খুব অপ্রস্তুত হয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি পরিচিত নন। উইলিংফোর্ড থেকে আমি শ্রীমতী অলিভারকে ফোন করলাম। তিনি অনেক কষ্টে নিজের কৌতূহল ও উত্তেজনা দমন করে ডাক্তার রবার্টসকে নিয়ে আমার বাড়িতে হাজির হলেন। ডাক্তার রবার্টস যখন সব মিটে গেছে ভেবে স্বস্তি বোধ করলেন, ঠিক তখনই আকস্মিকভাবে চরম আঘাত এসে পড়ল। এ যেন বিনা মেঘে বজ্রপাত। মিস্টার পোয়ারো বিদ্যুৎ গতিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়লেন। তার ফলে তিনি আর নতুন কোনো কৌশল প্রয়োগ করতে পারলেন না, অসহায়ভাবে ধরা দিতে বাধ্য হলেন। সঙ্গে সঙ্গে এই রহস্যময় মামলার পরিসমাপ্তি ঘটল। কিছুক্ষণ সবাই নিস্তব্ধ হয়ে রইল। অবশেষে রোডা নীরবতা ভঙ্গ করলেন। ভাগ্যিস জানলার ধারে দাঁড়িয়ে থাকা লোকটা সমস্ত দেখতে পেয়েছিল, তা না হলে ডাক্তার রবার্টস ধরাই পড়তেন না। না না, সেটা কোনো ব্যাপার নয় ম্যাডাম, সমস্তটাই পোয়ারোর উর্বর মস্তিষ্কের কৃতিত্ব। এসো এসো বন্ধু, লুকিয়ে থাকবার দরকার নেই। উইন্ডো ক্লিনারকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ইনি একজন সম্ভাবনাপূর্ণ নতুন অভিনেতা। তাহলে সমস্ত ব্যাপারটা একটা ভাঁওতা? তাহলে রবার্টসকে সত্যিই কেউ দেখেননি? আমি দেখেছিলাম।
পোয়ারোর কণ্ঠস্বরে গম্ভীর আত্মপ্রসাদের সুর। মনের চোখ দিয়েও তো অনেক কিছুই দেখা যায়। ডেসপার্ট সকৌতুকে বললেন, এসো রোডা, আমরা এনাকে খুন করে দেখি, খুনিকে বৃদ্ধার প্রেতাত্মা ধরতে পারেন কিনা। শেষ হলো আগাথা ক্রিস্টির কার্ডস অন দ্য টেবিল উপন্যাসটি। পরবর্তী আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।